প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে কথা বলবো ডোনাল্ডোর আগমন ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন আমার বাইরে রয়েছেন সংসদ সদস্য আওয়ামী লীগের জনাব সাদব আকবর চৌধুরী, তিনি রয়েছেন আমাদের সাথে, এবং একই সাথে রয়েছেন বিএনপি নেতা সদস্য জাতীয় নির্বাহী কমিটি শেখ রবিউল আলম রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আসলে মূলত আমরা বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট নিয়ে কথা বলবো না, একই সাথে ডোনাল্ডো বাংলাদেশে যা আসছেন, কেন আসছেন, কী আসছেন, আমরা একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে, সেগুলো আমরা কথা বলবার চেষ্টা করবো। আমি সাধারণত আপনাকে দিয়ে প্রথমে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। আমি দেখেছি যে 6 মাস পরেই আমি দেখেছি আজকে যে মির্জা ফখরুল তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন, বিশেষ করে তিনি জেল থেকে বের হওয়ার পর অফিসিয়ালি একটা প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে বিরোধী দলের নেতা কর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে দূরে রাখতে একটা বিশেষ ট্রাইব্যুনাল করার কথা তিনি দাবি করেছেন। তিনি আরও বলেছেন, বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় এই পর্যন্ত 2000 নেতাকর্মী কারাগারে পাঠানো হয়েছে। এই যে একটা বিশেষ ট্রাইব্যুনালের কথা বলছেন এবং নেতাকর্মীদের জেলে রাখবার জন্য, রাজনীতি থেকে তাদেরকে দূরে রাখবার জন্য 2000 নেতাকর্মীর কথা তিনি বলেছেন যে তাদের প্রতি মিথ্যা মামলা এবং গায়েবী মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। যদিও আমি রবিউল ভাইয়ের কাছ থেকে পরবর্তী শুনবো, তারা বলেন যে 50-60 লক্ষ মামলা হয়তো রয়েছে, সেটি শুনবো তার কাছ থেকে। তো আপনি একটু বিশ্লেষণ করবে কিনা মির্জা ফখরুল যে বলছে যে বিশেষ ট্রাইব্যুনালের কথা, এ নিয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? দেখুন, এই বিশেষ ট্রাইব্যুনালের এই তথ্য উনি কোথায় পেলেন সেটা উনি জানেন। আমরা এই ধরনের কোনো তথ্য বা এই ধরনের সংবাদ মাধ্যম কোথাও আমরা এই ধরনের কোনো কথা শুনিনি। এবং একটি গণতান্ত্রিক দেশে, যেখানে গণতান্ত্রিক সব কিছু বহাল আছে, সেখানে এই ধরনের একটা ট্রাইব্যুনাল হবে, সরকারের মনে হয় মাথা এত খারাপ হওয়ার কোনো কারণ নাই। আর যেটা বলছে যে ধরেন এই যে 2000 তাদের বিভিন্ন যাদের কর্মীরা জেলে আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যারা সন্ত্রাস করেছেন, সে যে দলেরই হোক, যারা অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে এবং বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়েছে গত নির্বাচনের পূর্বে, আমরা দেখেছি বরাবরের মতন যেটা হয়, যারা সন্ত্রাস করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। এবং সেই কারণে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যারা কারাগারে আছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। সেই জন্যে আমি যেটা বলবো যে কোনো কিছু ধরেন হঠাৎ করে একটা বলে দেওয়া যে এই যে বিশেষ ট্রাইব্যুনাল, একটা যদি মার্শাল ল হতো তখন একটা বিশেষ ট্রাইব্যুনালের কথা আসতো। এখানে হঠাৎ করে একটা বিশেষ ট্রাইব্যুনালের কোথার থেকে কিসের ইঙ্গিত উনি দিচ্ছেন সেটা আমি জানি না। এটা উনি পরিষ্কার করে যখন দেখি রবিউল ভাই পরিষ্কার করতে পারে কিনা। তবে ওনার আরেকটা প্রসঙ্গে আমি একটু আসি। তিনি বলছেন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ, যখন অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যায়, রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যায়, একটা রাজনৈতিক নৈরাজ্য শুরু হয়, ঘুষ এবং চাকরি নিয়ে যখন একতরফা কিছু চলে, ক্ষমতাসীন দলদের মধ্যে অসম্ভব একটা ক্ষমতা থাকে, তখনই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। এই সব মিলিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণতির দিকে যাচ্ছে বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এই একই রেকর্ড ওনারা অনেক আগের থেকে বাজাচ্ছেন। আচ্ছা, বাংলাদেশ গত 15 বছরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক দূর এগিয়ে এসেছে এবং সারা বিশ্ব আজকে স্বীকার করে যে বাংলাদেশ উন্নয়নের একটা রোল মডেল। সেখানে ব্যর্থ রাষ্ট্র কিভাবে হচ্ছে বা ব্যর্থ রাষ্ট্রের পর্যবসিত হচ্ছে, এই যে সব বিষয়গুলা, এগুলো সব তাদের একটা মনের থেকে তারা যা মনে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাগুলো বলে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি যে যেই জায়গায় আমরা এসেছি, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি এই ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যে এগিয়ে যাচ্ছেন, এবং 41 সালের মধ্যে আমরা সেদিকে এগিয়ে যাব। নানা বাধাবিঘ্ন আসবে। বিশ্বে আজকে যুদ্ধের কারণে, বিভিন্ন দেশে যুদ্ধের কারণে অনেক ধরনের অনেক অঘটন হচ্ছে, তার প্রভাব বাংলাদেশ তো বিশ্বের বাইরে না, তার প্রভাব বাংলাদেশেও পড়বে, অর্থনীতির উপরে পড়েছে, এবং সঠিক সফল নেতৃত্ব আছে। এবং এই সময়ও যত বিপদই আসুক, অর্থনৈতিক বিপদ সব কিছুই আসতে পারে। একটা সংসার যখন চলে সেখানেও অনেক কিছু আসে। যে সংসার চালায় তার আজকে চাকরি আছে, কালকে চাকরি না থাকতে পারে। চাকরিটা তার যদি কালকে না থাকে, তার যে জমানো টাকা সেটা দিয়ে তাকে চালাতে হয়, এবং সে বুঝে যে আমার সংসারটাকে আমি কীভাবে চালিয়ে নেব। ঠিক তেমনি দেশটাকেও যদি কোনো সমস্যা যখন আসবে, সমস্যা আসবেই। সব সময় তো আপনার একদম সুন্দর একটা স্মুথভাবে সব কিছু চলবে এমন কোনো কথা নেই। তবে নেতৃত্বের
বাংলাদেশ চলছে, আমাদের সবার বিশ্বাস আছে, জনগণের বিশ্বাস আছে যে সব কিছুর থেকে আমরা যেরকম করোনা মহামারীর সময় সারা পৃথিবী থমকে গেল, এই বাংলাদেশও কিন্তু সেই বা বিশ্বের বাইরে না। আমরা সেই সময়ও দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার কিভাবে করোনা ভ্যাকসিন এনে সারা বাংলাদেশে দিল। তখনও কিন্তু বিরোধী দল যেটা প্রচার করেছিলেন যে এটা একটা পানি বা এই জিনিস দেওয়া হচ্ছে, কোনো কাজ হবে না, কিন্তু দেখবেন বিরোধী দলের যারা নেতা আছেন তারা সবাই কিন্তু সেই ভ্যাকসিনটা নিয়েছেন এবং কেউ কিন্তু যত কথা পাবলিকলি যত কথাই বলুক এই ভ্যাকসিনের বিরুদ্ধে সে সময় বলেছে। তো ভালো জিনিসটা ভালো বলেন, খারাপ জিনিসটা খারাপ বলেন, ওনাদের চোখে কোনো কিছুই ভালো বলে কোনো কিছু আমরা আজ পর্যন্ত শুনিনি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অনেকগুলি প্রশ্ন রেখে গেল। আমি রবিউল ভাই আপনার কাছে জানতে চাই, প্রথমত যেটা বলা হলো এই আজগুবি খবর কোথায় পেলেন? আমি আপনাদের বিএনপির মহাসচিবের কথা বলছি। দ্বিতীয়ত যেটি বললো যে ব্যর্থ রাষ্ট্রের কথা, সেটি কেন হবে? সে ব্যর্থ রাষ্ট্র তো বাংলাদেশ চলছে। যেমন আমি নিজে এখানে আরও যোগ করতে চাই যে সর্বশেষ যে নির্বাচন সেটি হলো এমপি সাহেবরা শপথ গ্রহণ করলেন, মন্ত্রী পরিষদ হলো, দেশ চলছে, রাষ্ট্র চলছে, ডোনাল্ডো দেশের সম্পর্ক বৃদ্ধির জন্য বাংলাদেশে আসছেন এবং একই সাথে বিদেশের অনেকগুলি রাষ্ট্র বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। সব মিলিয়ে মির্জা ফখরুলের যে বক্তব্য এবং আমাদের অতিথি সাদাব ভাইয়ের যে বিশ্লেষণ, আপনার বক্তব্য কি এ বিষয়ে? আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে, ব্যর্থ রাষ্ট্র যেগুলি হয় সেখানে এমপি মন্ত্রী থাকে না, নাকি এমপি মন্ত্রী শূন্য হয়? এমপি থাকে, মন্ত্রী থাকে, শাসক থাকে, প্রধানমন্ত্রী থাকে, তাই না? পুলিশ থাকে, প্রশাসন থাকে, সেনাবাহিনী থাকে, জনগণ থাকে, তারপর তো রাষ্ট্রটা ব্যর্থ হয়। পৃথিবীতে যারা ব্যর্থ রাষ্ট্র হয়েছে, কিন্তু সমস্যাটা একটা জায়গায়, গণতন্ত্র থাকে না, সুশাসন থাকে না, মানুষের অধিকার থাকে না। সেই অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। স্বাধীনতার সূচকে যান, তলানিতে চলে গিয়েছে। সম্প্রতি রিপোর্ট যদি আপনি দেখেন, মানবাধিকার সূচকে যান, যেটা প্রকাশ পেয়েছে, সেখানেও আমাদের অবস্থা তলানিতে, একেবারে সর্বনিম্ন পর্যায়ে। গণতন্ত্র ভঙ্গুর না শুধু, এখন হাইব্রিডের পরও নিচে গিয়ে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হলাম। পাসপোর্টের মান আমাদের সময় 46 নম্বরে ছিলাম মানের দিক থেকে, এখন 129। দুর্নীতিতে যান, সাউথ এশিয়া, আফগানিস্তানে পরেই আমাদের অবস্থান। অর্থ পাচারে যান, পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ অর্থ পাচারে। এটা যখন বিরাজ করে, তাকে আপনি ব্যর্থ রাষ্ট্র বলবেন না? নিশ্চয়ই সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই যে রাষ্ট্র, আমাদের যে স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, জবাবদিহিমূলক শাসন, কার্যকর পার্লামেন্ট, সাংবিধান প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সেই জায়গায় আর বাংলাদেশটা নাই। একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, ক্ষমতাসীনদের জন্য সব কিছু অবাধ, আর ক্ষমতার বাইরে যারা যান, যারা দ্বিমত প্রকাশ করেন, তাদের জন্য খড়গ অস্ত্র, তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর মিথ্যা মামলা, গায়েবী মামলা, নিধন, দমন, পীড়ন, এবং বিচার বিভাগেরও পক্ষপাতমূলক আচরণ। এটা তো বিরাজ করছে। আবার আপনি যে গণমাধ্যমের স্বাধীনতার কয়েকটা সূচক এসেছে, মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থা তলানিতে। আপনি কোথায় আছে বাংলাদেশ আপনি বলেন? আমি আসলে আপনার সাথে বারবার প্রশ্ন না করে পারবো না, যদিও ভাই সময় অত প্রশ্ন করিনি। আপনি যেটা বললেন, কিন্তু অনেকগুলি আপনি অভিযোগ করলেন, সেই অভিযোগের মধ্যে আপনার দৃষ্টিতে কি বাংলাদেশের বর্তমানে কি এমন কোনো প্রেক্ষাপট পাবেন যে কোথাও কেউ না খেয়ে মারা যাচ্ছে? আমার প্রথম একটা আপনার কাছে জানতে চাই। দ্বিতীয়ত, বিদ্যুৎ নিয়ে আপনারা হয়তো সমালোচনা করবেন যে বিদ্যুৎ এত অর্থ ব্যয় করে এখানে করা হয়েছে। একটা সময় বিদ্যুৎ কখন আসবে সেটি নিয়ে কিন্তু মানুষের একটা ধারণা ছিল, সেই বিদ্যুতের একটা উন্নতি হয়েছে। আমরা যদি মেট্রো রেলের কথা বলি, আমরা যদি ফ্লাইওভারের কথা বলি, আমরা যদি টানেলের কথা বলি, এই সব দিক থেকে তো বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারালের একটা উন্নয়ন হয়েছে, যেটি ভাই বললেন। এবং বললেন যে একটা সংসারও কিন্তু দেখা যাচ্ছে চাকরিহীন হতে পারে, একটা চ্যালেঞ্জ থাকতে পারে। বাংলাদেশও কিন্তু সেই চ্যালেঞ্জের বাইরে কিছু নয়। কিন্তু এত কিছুর পরেও কিন্তু সমালোচনা করতে গিয়ে আপনারা গণতন্ত্র, সুশাসন, এগুলি মনে হচ্ছে একটা মুখের বুলির মতো করে একটা বলতে থাকেন আপনারা। আচ্ছা, না খেয়ে তো বাংলাদেশকে কেউ 74 সাল ছাড়া মারা গিয়েছে আওয়ামী লীগের আমলে ছাড়া। বাংলাদেশে একমাত্র মানুষ মারা গিয়েছে দুর্ভিক্ষে 74 সালে, আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল। এখন কি না খেয়ে মারা যাচ্ছে? এর আগে কেউ মারা গিয়েছে? যায়নি তো। বাংলাদেশে আওয়ামী লীগের সময় ছাড়া কেউ না খেয়ে মানুষ মারা যায়। সেটিও তো একটা রেটরিক ছিল। আচ্ছা, এখন আপনি শুনেন, সেই বাংলাদেশের এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে 33% লোক। 74 সনের সেটাও কিন্তু রেটরিক ছিল, একটা মিডিয়া প্রোপাগান্ডা ছিল বলে বলা হয়। প্রমাণিত। বাংলাদেশের মানুষ অনাহারে মারা গিয়েছে, খাদ্যের অভাবে মারা গিয়েছে একমাত্র 74-এ, তারপরে আর না, কখনোই মারা যায়নি। এখন আপনি বলছেন আজ স্বাধীনতার 52 বছর পর কেউ মারা যাচ্ছে না, এই জন্য আপনি আওয়ামী লীগকে সফল রাষ্ট্র বলবেন? আমি সফল বলছি না, বলছি এই জিনিসগুলো আপনাদের দৃষ্টিতে আসে না কেন? আপনি কেন এটা বলেন? কেন বিদ্যুৎ নিয়ে আসে না কেন? আপনি শোনেন না, আপনি তো প্রশ্ন করেছেন। জি, আপনি শোনেন, আপনার বলি। আপনি ধরেন 1,61,00,000 লোক আছে যাদের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। 60 টাকা 61 পয়সা মাত্র।
প্রায় 30% মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। তাদের কথা ভেবেছেন? বিত্ত বৈভব বেড়েছে তো আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত আছে, মেম্বার অফ পার্লামেন্ট যারা হয়েছেন, 5 বছরের ক্ষমতায় ছিলেন, এবারে নির্বাচন কমিশনে সম্পদের যে হিসাব দাখিল করেছেন 6000 গুণ পর্যন্ত বেড়েছে। 500 গুণ, 700 গুণ, 2000 গুণ, 3000 গুণ তো প্রত্যেকেরই বেড়েছেন। তো ধন সম্পদ অর্থবিত্ত তো শুধু একদলীয় সাথে যারা রাজনীতি করেছে আওয়ামী লীগের সাথে, অথবা আওয়ামী লীগের আপনার সুনজরে যারা থেকেছে সেই অংশ তো অর্থবিত্ত ভালো করেছে। সাধারণ মানুষের কথা ভেবেছেন? এই যে মূল্যস্ফীতিতে মানুষ এখন অর্ধহরে অনাহারে আছে, 4 কোটি মানুষ এখনও বসবাস করছে যারা তার সঞ্চয় আপনার খাদ্য কেনার জন্য ব্যাংক লোন করছে, ঋণ করছে। 12 কোটি মানুষ আছে বাংলাদেশে এখন যারা তার প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরি পায় না। এই রিপোর্টগুলি কি দেখেছেন? সেগুলি তো বলছেন না, বলছেন একজন মানুষ তো না খেয়ে মারা যায়নি। আরে ভাই, না খেয়ে মারার জন্য কি বাংলাদেশে জন্ম নিয়েছেন কি মানুষ? সেই জন্য কি জন্ম নিয়েছে? এটা কি সফলতা? বিদ্যুতের কথা বললেন, হ্যাঁ আমাদের সময় 4600 মেগাওয়াট উৎপাদন হচ্ছিল, লোডশেডিং চলছিল, হঠাৎ করে অনেকগুলি বিদ্যুৎ স্টেশন ফাংশন করছিল না। এখন 13,000-14,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। তার মানে 8-9,000 মেগাওয়াট আপনি বাড়িয়েছেন, খরচ করেছেন প্রায় 4 লাখ কোটি টাকার উপরে। বিদ্যুতের বিল বাড়িয়েছেন 6 গুণের উপরে। এখন 8 থেকে 9 ঘন্টা লোডশেডিং হচ্ছে। আপনিই বলছেন যে মুদ্রাস্ফীতি, আমাদের তো টাকার যে মান সে মান অনুযায়ী তো আমাদের বিদ্যুৎ বিল বাড়বে, আপনার পোশাকের দাম বাড়বে, খাদ্যের দাম বাড়বে, মানুষের বেতন বেড়েছে, মানুষের ইনকাম বেড়েছে। একজন রিক্সা প্লোরও তো দৈনিক 1000 টাকা করে ইনকাম করে কমপক্ষে, কম বেশি যদি সে রিক্সা চালায়। আপনি কি এটাও জানেন যে মানুষের ঋণ কেমন বেড়েছে? 4,500 টাকা ছিল আমাদের সময় মাথাপিছু বৈদেশিক। আপনি একটু শুনবেন প্লিজ, শুনে তারপর আপনি অ্যান্সার করেন। 4,500 টাকা ছিল মাথাপিছু বৈদেশিক ঋণ, এখন মাথাপিছু বৈদেশিক ঋণ 1.5 লাখ টাকা, অর্থাৎ 30 গুণ বেড়েছে ঋণ। তো 30 গুণ কি আয় বেড়েছে? ঋণ যা বেড়েছে আপনি সফল বলবেন এটাকে? আর বিদ্যুতের দাম 6 গুণ বাড়লে আপনি মনে করছেন সেটা স্বাভাবিক আছে? হ্যাঁ, হতে পারে দ্বিগুণ, 6 গুণ বাড়িয়েছেন। আবার কি করেছেন? আজকে দেখলাম ক্যাপাসিটি চার্জ দিয়েছেন গত 15 বছরে 1,07,000 কোটি টাকা। 4 লাখ কোটি টাকার উপরে বিদ্যুৎ খাতে ব্যয় করে আপনি যদি 7-8 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ান এবং এখনও যদি 7-8 ঘন্টা লোডশেডিং থাকে, এটাকে আপনি সফলতা বলবেন নাকি লুটপাট বলবেন? বিদ্যুৎ খাতে ব্যবসা করে দেশে বিলিয়ন ম্যান হয়েছে না? আজকে বিদ্যুৎ খাতের জন্য আমাদের ঘাটতি কত, আমাদের ঋণ কত, দায় কত, হিসাব করেছেন? আমি আপনার বলছি উন্নয়নের নামে হরিলুট হয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা যুক্ত তাদের বিত্ত বৈভব বেড়েছে। আপনি বললেন মেট্রো রেলটা হয়েছে, কত টাকা ব্যয় করেছেন? আপনি বলবেন একটা সেতু হয়েছে, 15 বছর তো হওয়া উচিতই ছিল, উচিত ছিল না? আপনি এই সমস্ত এগেনস্টে যে হারে অর্থ অপচয় করেছেন, প্রকল্প যেভাবে দীর্ঘায়িত হয়েছে, যেভাবে আপনি ব্যয় বেড়েছে, সেই দায় কে নেবে? জনগণের উপর পড়েছে। বিএনপি শাসন আমলে আপনি কি বলতে পারবেন এখন তো 8 লেনের রাস্তা হচ্ছে, যেটা আপনি বললেন, পদ্মা সেতুর কথা আপনি বলছেন, মেট্রো রেলের কথা বলেছেন। একটি অংশ সেটি কিন্তু সবসময় অর্থনীতিরা বলে থাকে যখন উন্নয়ন কিছু হবে, কিছু না কিছু দুর্নীতি বা কিছু না কিছু অপচয় সেটি হতেই হবে। সেটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সেখানে একটা পোর্শন ধরেই না হয়। কিন্তু আপনি যদি ধরে রাখেন যে বিএনপির আমলে, বিএনপির সময় যখন ক্ষমতায় ছিলেন, সেই সময়কার মধ্যে রাষ্ট্রের এমন যে বড় বৈপ্লবিক উন্নয়ন কি হয়েছে যেটা মনে করেন মানুষের জনগণের জন্য বড় কিছু হয়েছে? আচ্ছা, আপনার স্মরণে থাকা উচিত মাত্র 70,000 কোটি টাকার বাজেট, 70,000 কোটি টাকার বাজেটে যমুনা সেতু করেছি 4,000 কোটি টাকায় মাত্র। কর্ণফুলী সেতু করেছি একেবারে কম, 4,000 কোটি টাকার মধ্যে কর্ণফুলী সেতু করেছি। ওটা কর্ণফুলী টানেল করেছি আমরা, কিন্তু কর্ণফুলী সেতু করেছি। পদ্মা নদীর উপরে একটা লালন সেতু করেছি 1800 কোটি টাকায় মাত্র, পদ্মা নদীর উপরে। ঢাকা খুলনা হাইওয়ে করেছি, ঢাকা সিলেট হাইওয়ে করেছি, খিলগাঁও ফ্লাইওভার করেছি, আপনার মগবাজার ফ্লাইওভার করেছি, মহাখালী ফ্লাইওভার করেছি। উন্নয়ন হয়নি মিস্টার রিবুল? তখন ওগুলো নিয়ে কিন্তু সমালোচনা ছিল, সেখানেও কিন্তু দুর্নীতির কথা ছিল। দুর্নীতির কথা থাকবে, একতরফা কিন্তু থাকবে। শোনেন, আপনি কাছাকাছি আয়, মাত্র 1 কিলোমিটার বেশি আয় একটা পদ্মা সেতু যদি আপনি 10 গুণ টাকা বেশি ব্যয় করে পদ্মা সেতু করেন, সেটাকে আপনি কৃতিত্ব দিবেন? আপনি 4,000 কোটি টাকায় যমুনা সেতু করা, আপনি ভাবতেন আর 37,000 কোটি টাকার পদ্মা সেতু করাকে আপনি একভাবে দেখবেন? আমি আপনাকে একটা কথা বলি, 70,000 কোটি টাকার বাজেট অনলি, এখন 7 লাখ কোটি টাকার উপরের বাজেট। আমরা কিন্তু কম হারে মানুষের কাছ থেকে ভ্যাট নিয়েছি, ট্যাক্স নিয়েছি, শুল্ক নিয়েছি এবং সেই টাকা সঠিক ব্যবহার করেছি। এখন 10 গুণ বেশি ভ্যাট, ট্যাক্স, শুল্ক নেওয়া হচ্ছে, অপচয় করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, ক্ষমতাসীনদের অপমান হচ্ছে, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। 13 লাখ কোটি টাকা পাচার হয়েছে নাকি বিএনপির আমলে? বলতে পারবেন? বিদেশি ঋণ করেছেন পাচার হয়েছিল? হ্যাঁ, পাচার হয়েছিল না, কোনো অভিযোগ ছিল না।
তাহলে কিভাবে সিঙ্গাপুর থেকে টাকা আসলো বাংলাদেশে? কার টাকা আসছে? কার টাকা এসেছে বলেন আপনি, আমার কার টাকা এসেছে? সিঙ্গাপুর থেকে তো আপনাদের, জি, সিঙ্গাপুর থেকে তো আপনাদের একজন নেতার টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। এই কথাটা সঠিক। পাচারের টাকা আমি ফিরিয়ে আনা আপনাকে বলি, সাইমন আকবর নামে একজন ছিলেন, যিনি আমাদের এক প্রতিমন্ত্রী আকবর সাহেবের কুমিল্লার, তার ছেলে ছিল, তার অ্যাকাউন্টের থেকে তাকে একটা টাকা ফেরত এসেছিল। আপনি যদি এখন বলেন এই যে 13 লাখ কোটি টাকা পাচার করেছেন, কারা করেছেন একটু বলেন তো? সিঙ্গাপুরে বাড়ি কারা করেছেন বলেন তো? কোকো সাহেব কারা বেগমপাড়া করেছেন কানাডায় বলেন তো? না, সিঙ্গাপুর মালয়েশিয়ায় কারা টাকা পাচার করেছে বলেন তো? সিঙ্গাপুর থেকে যে অর্থ ফেরত এসেছে সেটা তো আপনাদের বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার টাকা ফেরত এসেছে। কার টাকা ফেরত এসেছে? এটা তো তারেক রহমানের বিরুদ্ধে এতগুলি মামলা করেছে। আমি আজকে একটা প্রথমবার ক্রেডিট কার্ডের ব্যয়, আমি আপনাকে বলি, আপনি জানেন, আপনি কিন্তু আওয়ামী লীগের নেতাদের মতো শোনা কথা বলবেন না। না না না, আমাকে অভিযুক্ত করেন না। না, আমি অভিযোগ করছি না, আপনাকে অভিযুক্ত করা উচিত না, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার উপস্থাপনার মধ্যে যখন আওয়ামী লীগের নেতার মতো হয়ে যায় তখন কিন্তু এটা দর্শকরাও বলবে। এই জন্য আমি আপনাকে একটু বিরত রাখতে চাচ্ছি। আপনার একটা স্বনামধন্য সঞ্চালক হিসেবে একটা সুপরিচিতি আছে, আমার কাছে মনে হয় যে দর্শকদের মধ্যে সেই ধরনের বিভ্রান্তি যাতে না হয়, এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি আওয়ামী লীগের মতো কথা না বলে আপনার মতো বললে ভালো হয়। যেমন আমি শোনেন, এই যে কথাটা তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, হাওয়া ভবন শুনেছেন তো অনেক। এই সরকার ক্ষমতায় এসে পর এই 15 বছর তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত করে আজ পর্যন্ত একটি টাকা পাচার অথবা দুর্নীতির অভিযোগ পায়নি। তারেক রহমান নিজে ঘোষণা করেছেন যে বাংলাদেশে বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে 6 বিঘা জায়গা ছাড়া তার কোনো সম্পদ নাই, সে ডিক্লেয়ার করেছেন। সরকার আজ পর্যন্ত বলতে পেরেছে যে তারেক রহমানের এখানে দুর্নীতি হয়েছে, এখানেই সম্পদ আছে, এখানেই অর্থ আছে বিদেশে গচ্ছিত? বলতে পেরেছে? পারেনি। বরং এই সরকারের আমলে যাদের অর্থ পাচার করেছে বিদেশে, যে সমস্ত তথ্যপাত্র আজকের চাপের মধ্যে আমাদের কাছে এসেছে, সেগুলি নিয়ে তো সরকার আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি। কাদের বাড়ি হলো মালয়েশিয়ায়, কারা বিলিনিয়ন ম্যান হয়ে গেলেন সিঙ্গাপুরে থেকে, বলা হয়েছে? কাদের অর্থ গেল এই যে লন্ডনে 3000 কোটি টাকার উপরে সম্পদ পাওয়া গেল, তদন্ত হয়েছে? যুবলীগ, আমার সম্ভবত ওনার এরিয়ারই হবেন, এবারে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পর্যায়ে ছিলেন, 2000 কোটি টাকার পাচার অভিযোগ। মিস্টার আনিস যুবলীগের সেন্ট্রাল অফিসের পিয়ন ছিলেন, তার বিরুদ্ধে 300 কোটি টাকার সম্পদের পিয়ন, অফিসের একটা পিয়ন, তদন্ত হয়েছে নাকি? উদ্ধার হয়েছে নাকি? এই যে তথ্যপত্র দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশ অর্থ পাচারের ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, তো 13 লাখ কোটি টাকা পাচার হয়েছে গত আপনার এক দশক মানে আওয়ামী লীগের আমলে। তথ্যপত্র পেয়েছেন? আপনি পেয়েছেন, একটা তদন্ত পেয়েছেন? এবং আপনাকে বলি, যারা দুর্নীতি করেছে, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, সরকার আদালত থেকে পর্যন্ত বলা হচ্ছে তদন্ত করা যাবে না। না, সেখানে সরকার কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে। আদালত থেকে যেটা করেছে সেটা ভিন্ন প্রেক্ষাপট। আদালতের মধ্যেই বলা হয়েছে যে আপনারা 6 মাস 7 মাস। আমি আপনার এই অনুষ্ঠানটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, তারেক রহমানের এগেইনস্টে অর্থ পাচার বা তার সম্পদের পাহাড় আছে, বিদেশে গচ্ছিত আছে অথবা দেশে আছে, তিনি যা ডিক্লেয়ার করেছেন তার বাইরে একটা সম্পদের কথা সরকারকে জানান দিতে পারেন। তদন্ত তো অনেক করেছেন, প্রমাণ করতে পারেননি। সেই চ্যালেঞ্জ আমি নিতে চাচ্ছি না। আমি সাধু আকবর আপনার কাছে আছি, যদি বলবার চেষ্টা করলো তারেক রহমান সাহেবের বাংলাদেশে এমন কোনো সয় সম্পত্তি বা পরিসম্পদ আছে কিনা যেটি দুদক বলেন বা সরকারি সংস্থা বলেন তারা ধরতে পারবেন। বিদেশে অর্থ পাচারের ব্যাপারে তিনি বললেন যে কোনো একজন অন্য একজনের অর্থ পাচার, হয়তো অর্থ কিছু একটা দেশে ফিরে এসেছে, এবং তিনি চ্যালেঞ্জ করে যেটি বললেন যে তারেক রহমান সাহেবের বিদেশে বা কোথাও অন্য কোনো সম্পদ আছে কিনা সে বিষয়ে তিনি আজকে একেবারেই গণমাধ্যমে সেটি বলেন। আপনার বিশ্লেষণ কি, যেটি মিস্টার রবিউল বললেন? দেখুন, ওনার কথায় প্রথম বললেন এই 13 লক্ষ কোটি একটা ফিগার বললেন, এই 13 লক্ষ কোটি কোথায় কি সেই ব্যাপারে কিন্তু ওনারা বলতে পারবেন না। এনাদের গদবাধা কিছু আছে কথাবার্তা, ওনারা ওইভাবে বলতে থাকেন। ওনাদের কথা এমনভাবে আসলো যে ওনাদের যে শাসনামল, সেই সময় ফেরেস্তা এই দেশটা চালিয়েছিল এবং সেখানে কোনো রকম কোনো সমস্যা ছিল না। মামুন বস্তা ভরে ভরে টাকা নেয়নি, এবং আমরা যেটা জানি যে FBI এসে পর্যন্ত এখানে সাক্ষী দিয়ে গেছিলো এবং সিঙ্গাপুর থেকে টাকা বাংলাদেশে ফেরত আনা হয়েছিল, এবং তারেক জিয়া সেই ইয়েতে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, অভিযোগ চার্জ গঠন হয়েছিল, এবং সেটাতে কিন্তু তিনি এখন তিনি কিন্তু তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে যে তিনি বিদেশে তার টাকা পাচার করেছিলেন। এখন উনি এখানে বসে সেটা চ্যালেঞ্জ করলেন। এরপরে আসেন যে উনি বললেন যে 70,000 কোটি তার সময় ছিলেন, এর ভিতরে তারা বাজেট ছিল, তারা এইটা করেছে ওইটা করেছে। আর এই ধরেন পদ্মা ব্রিজ কথা আসলো যে এত হাজার কোটি টাকা, আপনারা সুন্দরভাবে একটা জিনিস যদি তুলে ধরেন যে এই ব্রিজটার ভিতরে এত টাকা খরচ আপনারা করেছেন, কিন্তু আসলে আমরা সমস্ত বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে জিনিসটা পেয়েছি সেখানে এই টাকাটা খরচ হওয়ার কথা,
তারা কিন্তু কোনো রেফারেন্স দিয়ে সুন্দরভাবে সেই জিনিসটা কোনো সময় আসবে তার কি আপনি মনে করেন পদ্মা ব্রিজের জন্য যে ব্যয়টা হয়েছে এই ব্যয়ের মধ্যে কোনো অনিয়ম ছিল না? ব্যয়ের মধ্যে তো অনিয়মের প্রথমে একবার দেখেছিলেন আপনারা, বিশ্ব ব্যাংক প্রথম টাকা দেওয়ার কথা ছিল, সেটা তো কেটে গেল। এবং আমরা মনে করি যে যদি কোনো রকম অনিয়ম থাকে সেই অনিয়মটাই তারা তুলে ধরুক, জনগণের কাছে তুলে ধরুক। আমরা মনে করি না যে কোনো ধরনের কোনো এটা কেন তারা তুলে ধরতে হবে? সরকারের পক্ষ থেকে যদি কোনো অনিয়ম সরকারের পক্ষ, হ্যাঁ, যদি কোনো অনিয়ম না হয় থাকে সরকার তো এটা নিয়ে কথা বলার কোনো কিছু নাই না। মানে আপনি ধরেন বাংলাদেশে বলা হয় যে একটা রাস্তা তৈরি করবার জন্য প্রায় অন্যান্য দেশের তুলনায় ইভেন ইউরোপ আমেরিকার তুলনায় 10 গুণ খরচ সেখানে করতে হয় রাস্তা তৈরিতে, একটা হিসাবের কথা বলা হচ্ছে। পদ্মা সেতুর ব্যাপারে বলা হয় এখানে বারবার কিন্তু এটাকে বাড়িয়ে কত টাকা নেওয়া হয়েছে। সেখানে বলা হয় যখন রাস্তাঘাট অ্যাকোয়ার করা হয় সেখানে কিন্তু অনিয়মের কথা বলা হয়েছে। তো সেই অনিয়ম তো সরকারের পক্ষ থেকে তারা অনিয়ম ধরবেন এবং অনিয়ম নেই তার জন্য যারা অনিয়মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনবে। অবশ্যই। এবার আপনি দেখেছেন কয়েকদিন আগেও সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার এখানে অন্য দেশ থেকে আমার এখানে রাস্তায় খরচ কেন বেশি পড়ে, মাটির উপরে ডিপেন্ড করে, আমার দেশের মাটি নরম, সেটাকে প্রপারলি সেই রোডটাকে তৈরি করতে গেলে অন্য দেশের তুলনায় খরচ বেশি হবে। এবং এই জিনিসটা কিন্তু বিভিন্ন, যদি উনাদের তো অনেক ইঞ্জিনিয়াররা আছেন সব, তারা এসে বলুক যে হ্যাঁ নরম মাটি আর শক্ত মাটির ভিতরে কোনো ডিফারেন্স নাই, একই রকম খরচ, নরম মাটির সমস্যা এবং সেটার জন্য করবে। আচ্ছা, আরেকটা হলো এই যে বিভিন্ন রকম যে জিনিসটা আসছে, যে আজকে বললেন যে ফরিদপুরের একজন নেতা, সে এইটা এই আমলেই তো এই সরকারই তো তার নামে তাকে ধরে তাকে ভিতরে জেলের ভিতরে সে আছে, এই মামলাটা তার নামে, তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মানে তিনি জেলে আছেন কিন্তু অর্থ পাচার হয়েছে বলেছে, এবং সেই অর্থ পাচার মানি লন্ডারিং এর জন্য তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেটা এখন মামলা চলছে। তার মানে কি তিনি জেলে আছেন। টাকাটা কোথায় আছেন? তারা তো যেহেতু জিনিসটা আসছে যে মানি লন্ডারিং হয়েছে, তার মানে দেশের থেকে সে টাকা বিদেশে পাঠিয়েছে, সেই ব্যাপারে তদন্ত হচ্ছে। এবং মামলা যখন করেছে, মামলাটা কে করেছে? এই সরকারই তো করেছে। তার মানে এই সরকারের আমলে নিজের লোককেও ছাড় দেওয়া হচ্ছে না। আব্দুল্লাহ বাচ্চু কোথায় আছেন এখন? আব্দুল্লাহ বাচ্চুর তো ধরেন আমরা তো এখানে বসে বলতে পারবো না আব্দুল্লাহ বাচ্চু কোথায় আছেন। আমরা জানি, আপনারা যেরকম জানেন, আমরাও শুনি যেরকম অনেকের ইয়েতে। আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো যে যেই কোনো অন্যায় বা যেই কোনো অর্থ পাচার শুধু না, যেই কোনো অন্যায় হোক সেটা অবশ্যই বিচারের আওতায় সেটা আসতে হবে। এবং বিচারের আওতায় সরকার সচেষ্ট আছে ধীরে ধীরে সবাইকে বিচারের আওতায় আনার জন্য, এবং এর ভিতর থেকে যাতে কেউ এর বাইরে কেউ না থাকে সেটা অবশ্যই সবার দায়িত্ব। সরকারের তো অবশ্যই সেটা দায়িত্ব আছে। তাহলে অর্থ পাচার হয়েছে? অর্থ পাচার নিয়ে যে অভিযোগ আছে, অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ সরকার যেরকম তদন্ত করছে, এই যে কথায় আসছে ধরেন অমুক জায়গায়, আমরা কি অন্য সময় কোনো সময় দেখি নেই? আমি এটা ডিফেন্ড করতে চাচ্ছি না যে অমুক সময় চুরি হয়েছে দেখে এই সময় কেন চুরি হবে না। যারা চুরি করবে বা যারা দেশ থেকে টাকা পাচার করবে, যে কোনো অন্যায় কাজ করবে, অবশ্যই সেটা বিচারের আওতায় আসতে হবে। পাচারের পরিমাণটা মানে এত বেড়ে যাওয়ার অভিযোগ করছে। এই যে এত বেড়ে যাওয়া, এটাও তো ধরেন আমরা কেউ সঠিকভাবে কেউ বলতে পারে। এটা ধরেন আপনার একজন একটা ছেড়ে দেয়, যেরকম ধরেন অমুককে এত টাকা দেওয়া হয়েছে, কেউ কিন্তু জানে না যে কে কত টাকা দেওয়া হয়েছে, অমুক দেশে এত টাকা পাচার হয়েছে। প্রমাণ নিয়ে সবাই আসুক যে কোথার থেকে কত, সরকার তদন্ত করবে, এবং যখন যেটা পাবে তারা প্রমাণ বিরোধী দলকে হাজির করতে হবে। না, সরকার তদন্ত করবে। ওনারা যেহেতু নিজের থেকেই বলছে যে এখানে এত লক্ষ কোটি, ওখানে এত কিছু হয়েছে, তাহলে ওনারা সেই প্রমাণটা দেখ। আর যদি ওনারা প্রমাণ দিতে না পারলে ওনারা বলুক যে হ্যাঁ দেশ থেকে অভিযোগ আছে যে বিদেশে টাকা যাচ্ছে। তাহলে তারা যেগুলি বলছেন সেগুলি আপনারা প্রমাণ করবার চেষ্টা করছেন না কেন, যে সেগুলি ভুল তথ্য দিচ্ছে? না, আমরা যে জিনিসটা সরকার পাবে তদন্তের মধ্য দিয়ে, যে হ্যাঁ এই জায়গায় এই অভিযোগটার প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, সেটা সরকার সেইটা তদন্ত করবে। সব যেগুলো আসবে সরকার যদি তার মধ্যে যদি কোনো সত্যতা না পায়, সেটা নিয়ে সরকার তো নিজের থেকে এসে বসে কথা বলার কিছু নেই। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এই একজন প্রাক্তন আইজি সাহেবকে নিয়ে অনেক কথা উঠেছে, তো এখন তো দুদক তার তদন্ত করছে। আমি একটু রুবেল ভাই আপনাকে চাচ্ছি যে ডোনাল্ড লু সাহেব আসছেন, কিন্তু এখানে প্রসঙ্গত একটা প্রশ্ন করতে চাই। ওবায়দুল কাদের সাহেব একটা অভিযোগ করেছেন, বারবার ওই অভিযোগটা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের এক ধরনের দাসত্ব করছে। যে ডোনাল্ড লু সাহেব কিন্তু আগেও এসেছেন, এখনও আসছেন, এবং যে অভিযোগটি বারবার করা হয় যে আপনারা বিভিন্ন দেন দরবার করার চেষ্টা করেন। আমরা দেখেছি যে এই নির্বাচনের পূর্ব আপনারা ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে নানা রকমভাবে
তাদের দাসত্ব করবার চেষ্টা করেছেন, এটা আওয়ামী লীগের বক্তব্যের কথা বলছি, আপনি কিন্তু আমাকে দোষ চাপিয়েন না। কিন্তু সেই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? সবচেয়ে বড় কথা হচ্ছে ওবায়দুল কাদের ডোনাল্ড সাহেব- সাহেবও আসতেছে কিন্তু হ্যাঁ, আবার। আসবেন। তো ওবায়দুল কাদের সাহেব এই কথা বললে খুব বেমানান হয়, বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু যা এখন সম্প্রতি যা বলেন তার মধ্যে রাজনীতিও নাই, বিশ্লেষণেরও প্রয়োজন পড়ে না, এমন জায়গায় বলেন, কেই হারিয়ে ফেলেছেন। আচ্ছা, কে? ওবায়দুল কাদের সাহেবই তো বলেছেন যে দিল্লি আছি, আমরা আছি। ওবায়দুল কাদের সাহেবই তো বলেছেন যে দিল্লির ভূমিকা না থাকলে নির্বাচনটা হতো না আর আমরা ক্ষমতায় থাকতে পারতাম না, একাধিকবার বলেছেন। আবার ওবায়দুল কাদেরদের সাজানো অথবা নির্ধারিত বিরোধী দল এবং বিরোধী দলের নেতা জিম কাদেরও বলেছেন 3টি শক্তিশালী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। আচ্ছা, তো কাদের বিদেশিদের তাবেদারি করছে অথবা তাদের আপনার নৈকট্য নিয়ে, আনুকূল্য নিয়ে ক্ষমতায় কারা আছে? ওবায়দুল কাদের সাহেবরা আছেন, ভোটের আয়োজন না করে। একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ভয় পাচ্ছেন, অংশ নিতে ভয় পাচ্ছেন। আওয়ামী লীগের মতো একসময় একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটাকে ওবায়দুল কাদের সাহেবরা সেখানে নিয়ে গিয়েছেন তাদের নেতৃত্বে। তারা যখন এটা বলেন, হ্যাঁ বিদেশিরা তো আসছে, এসে কথা কার সাথে বলবেন? আওয়ামী লীগের সাথেই বলবেন, সরকারের সাথে বলবেন। কি নিয়ে বলবেন? যে সংকট ওনারা তৈরি করেছেন তাই নিয়ে মার্কিনরা বলে। বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, গ্রহণযোগ্য নির্বাচনে সংকট আছে, এক পেশে হয়ে গিয়েছে, সরকার দলে আধিপত্য আছে, সরকার পাতানো গোছানো নির্ধারিত নির্বাচন করছেন, শুধুমাত্র তফসিল ঘোষণা করছেন আর গেজেটে নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বানাচ্ছেন। তো সেটা নিয়ে দেশে সংকট আছে। আর সংকট গণতন্ত্র এবং মানবাধিকারের যে সংকট, সেটা কিন্তু কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নয়, ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন, গ্লোবাল কনসার্ন। তো সে বিষয়ে যারা গণতন্ত্র মনা বিদেশি বন্ধু রাষ্ট্র, তারা তো কথা বলবেন, তাদের পরামর্শ থাকবে, সংকট থাকলে তা উত্তরণের জন্য চেষ্টা থাকবে। সেটা তো গত দাও তো কোনো কারণ নেই। ডোনাল্ডুর এবার আসার আগমনটাকে আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে ভালো বলতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সরকার, তারা এসে তো সরকারের সাথেই কথা বলছেন। না, ডোনাল্ডু তো এর আগেও কিন্তু বাংলাদেশে এসেছেন, আসছেন, তিনিও কিন্তু নানা রকম রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন। অবশ্যই সংকট আছে বিধায় বলেছেন। এবার বলেছেন বলছেন যে তারা সম্পর্ক উন্নয়নের জন্য আসছেন। সম্পর্ক উন্নয়নের সাথে গণতন্ত্র জড়িত, মানবাধিকার জড়িত, সেগুলি যদি উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর হয়, হাত বাড়ায়, সম্পর্ক তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হবে কেন, আমাদের সাথেও হতে পারে। কিন্তু যেহেতু সংকট আছে, অতএব মুভমেন্ট আছে, ইউরোপীয় ইউনিয়নের মতামত আছে, মার্কিনদের মতামত আছে, গণতন্ত্র মনে সারা বিশ্বের মানুষের মতামত আছে, পরামর্শ আছে, এগুলি তারই অংশ। আজকে যদি ধরেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি হয়, প্রতিযোগিতাপূর্ণ ভোট হয়, ওনারা আমার মধ্যে ভোটের লড়াই হয়, জনরায়ের ভিত্তিতে উনি মেম্বার অফ পার্লামেন্ট হন, তাহলে তো সংকট থাকে না। সেই পথ রুদ্ধ করেছে আওয়ামী লীগ। না, আপনারা তো ভোটেই আসছেন না, ভোট হবে কিভাবে আপনাদের সাথে? আমরা তো ভোটই চাই, কিন্তু ভোট তো কিভাবে হবে তা নির্ধারণ ছিল। আপনি সংবিধানের নির্ধারণ ছিল না বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে। পঞ্চদশ সংশোধনী করে তো আওয়ামী লীগের সংকটটা তৈরি করেছে। তারপরে সেই সংবিধান অনুসারে 2014, 2018, 2024-এ নিজেদের মতো করে নির্বাচন করে তো আজকে ভোটাররাই ভোট বিমুখ হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের অনীহা আছে, প্রতিবাদ আছে, প্রতিরোধ আছে। এই সংকটের নির্বাচনটা কে করবে? নৌকা মার্কা মানে উইন। এবং সরকারি দল যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়, নির্বাচনে নামে প্রহসন করে, সেটি দেখে যখন ভোটাররা ভোট বর্জন করে, সেই নির্বাচনে থাকার প্রয়োজন আছে নাকি আন্দোলন সংগ্রাম করে গ্রহণযোগ্য নির্বাচনে উন্মুক্ত করার প্রয়োজন আছে? সেই কাজটি আমরা করছি। আপনাদের আন্দোলন সংগ্রাম তো মানুষ দেখছে এবং বুঝতে পারছে আসলে আন্দোলন সংগ্রামের গতি কতখানি কি হতে পারে এবং সে আন্দোলন সংগ্রাম কতটুকু যেতে পারে। কিন্তু যে প্রশ্নটি হচ্ছে, আপনি বললেন যে সংবিধান পরিবর্তন করে নির্বাচন করেছে, আপনি কেন আইনের কোনো রকম কোনো ব্যত্যয় দেখেছেন? এটা জাতীয় সংসদে পাশ হয়েছে, সংসদ সদস্যরা সেখানে অনুমোদন দিয়েছেন, তারপর নির্বাচন হয়েছে। আচ্ছা, আপনি কি এটা বোঝেন? আইন দিয়ে সরকার হয় না, সরকার আরো জনরায়ে মাইন্ডেড। আইন দিয়ে যদি সরকার হতো তাহলে আইন পরিবর্তন করে করে সরকার বানাতো। সরকার কখনো সংবিধান এবং আইন দিয়ে হবে না, সরকার হবে জনরায়ের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে, জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে। আপনি ভোটের আয়োজন করবেন না, সরকার হবে। মানুষ ভোট দিল না, 95% মানুষ ভোট বর্জন করলো, সরকার হয়ে গেল, এটাকে আপনি সরকার বলবেন? এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগ স্বৈরশাসকগত সরকার, স্বৈরশাসক সরকার না, আইয়ুব সরকার ছিল। আমি শোনেন না, আইয়ুব সরকার ছিল, স্টালিনও সরকার ছিল, হোসনি মুবারকও সরকার ছিল, সুহার্তও সরকার ছিল, সরকার ছিল না? কিন্তু সেটা কি জনগণের সরকার, জনগণের নির্বাচিত সরকার? কিন্তু এই যে সরকারের কথা বলছেন, বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আওয়ামী সরকার আছেন, এই সরকারের সময় তো আমরা এমন কোনো প্রেক্ষাপট দেখিনি যে রাস্তাঘাটে মানুষ নেমে ভীষণ গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এমন কিছু তো ঘটার মতো ঘটনা ঘটেনি। সেখানে তো বলতে হবে টিনের চশমাতে পড়লে খুব সমস্যা। 15 বছর ধরে লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ, সমাবেশ, বাংলাদেশ অচল, আন্দোলন দেখলেন না? রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, আইন শৃঙ্খলা বাহিনীর নির্দয় ব্যবহার করে একটা দল
স্বৈরতন্ত্র কায়েম করে ক্ষমতায় থাকছে, আর গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য বিএনপি এবং তার নেতাকর্মীরা এদেশের সাধারণ মানুষ জীবন দিচ্ছে, নিধনের শিকার হচ্ছে। আপনি আন্দোলন দেখলেন না? মিস্টার রবিউর, একই ঘটনা তো আমরাও দেখেছি, যখন নাসিম সাহেবকে এবং আমরা দেখেছি সাজেদা চৌধুরীকে বা অন্যান্য নেতাদেরকে ফার্ম কেটে সেখানে পুলিশি হামলা তাদের শিকার হতে হয়েছে। আপনি যেটা বলছেন এই সময় হচ্ছে, আপনাদের সময় তো একই ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, দুটো লাঠির বাড়ি খেয়েছে, আর আমাদের মহাসচিব এই পর্যন্ত 6 বার জেলে গেলেন। ওনাদের আমলে একদিন ওনাদের মহাসচিব গ্রেপ্তার হয়েছেন কিনা জিজ্ঞেস করুন, একটা মামলা হয়েছে কিনা। আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রত্যেকটা নেতা গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছেন। আমরা এবার 27,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, 1,36,000 মামলা, আসলে 36 লাখের মতো আসামি। আলোচনা আপনার এই যে শুধুমাত্র দ্রব্যমূল্যের দাম বাড়া নিয়ে আমাদের আন্দোলন করতে কি 21 জন নেতাকর্মী জীবন দিয়েছে রাজপথে। নিধনের শিকার হচ্ছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মৃত্যু ব্যক্তির মামলা, জুলুম অত্যাচার সহ্য করে রাজপথে আছি না, রণভঙ্গ দিয়েছে। আপনি কি বলবেন যে আসলে আপনাদের নেতৃত্ব প্রদান করছে কে? নেতৃত্বের জায়গায় কি আছে? নেতৃত্ব যেটি নিয়ে মানুষ প্রশ্ন তোলে, আসলে বিএনপি নেতৃত্বে কে দিচ্ছে? এটা হচ্ছে এই যারা প্রশ্ন তোলে তাদের হচ্ছে মানুষের দৃষ্টিকে এবং বিএনপির অবস্থানকে খাটো করে দেখার একটা অপচেষ্টা মাত্র। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান, তাদের নেতৃত্বে বিএনপি অটুট, ঐক্যবদ্ধ রয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে। তাদের আহ্বানে এদেশের 95% মানুষ ভোট বর্জন করেছে। দেখেন, আওয়ামী লীগ ব্যালট নিয়ে গিয়েছিল, আর আমরা লিফলেট নিয়ে গিয়েছি। মানুষ লিফলেট গ্রহণ করে ভোট বর্জন করেছে। নেতাকর্মীরা 42% ভোট পড়লো, আপনি বললেন যে 95% ভোট বর্জন আপনি করেছে। টিআইবি রিপোর্টে দেখেন 51% কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে, ব্যালট পেপার সিল মারা হয়েছে, কেন্দ্র দখল করে আগে রাত্রে ছিল। টিআইবি রিপোর্টের মধ্যে আছে। ঢাকা শহরে আপনি যদি যান, নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলেই আছে কি 20% ভোট পড়েছে, এবং ওইটা হচ্ছে দিয়ে দেওয়া ভোট, আওয়ামী লীগের বন্ধুদের নির্বাচন কমিশনের দেখানোর ভোট। তারপরে এই উপজেলাও 36% খরচ করতে পারেননি। আচ্ছা, নির্বাচন কমিশনের, আমি আবারও বলছি, দেখানো ভোট, কাস্টিং দেখানো ভোট, এবং আওয়ামী লীগের বন্ধুদের দিয়ে দেওয়া ভোট, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্ধুরা আওয়ামী লীগের প্রার্থীকে উইন করানোর চেষ্টার ভোট, জনগণের দেওয়া ভোট না। আমি সকাল 11:30 পর্যন্ত আমি নিজে দেখেছি প্রায় শত কেন্দ্রে একটা ভোট পড়েনি। এটা হলো স্থানীয় সরকারের নির্বাচনের চিত্র, যেটা সবসময় উৎসব মুখর পরিবেশে হতো। আর জাতীয় নির্বাচন বলেন, আগের রাত্রে সবকিছু ফাইনাল করে দেওয়া হয়েছে। 66% কেন্দ্রে আগের রাতের ভোট পড়েছে, টিআইবি রিপোর্ট। জি, একটু শুনতে চাই। অস্বীকার করবেন? আমাকে একটু সুযোগ দিন, ভাই তো অনেক কথা বললেন। নিশ্চয়ই একটু দিয়ে পরে বিরতি পরে আবার সামান্য একটু বলুন। দেখুন, এই যে প্রথমে আসছে এই যে ডোনাল্ড লুর কথা বললেন, উনি বললেন ভারতের কথা। আমাদের তো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। শুধু তো ভারত নয়, ভারত আমার প্রতিবেশী। স্বাধীনতা যুদ্ধে ভারত আমার পাশে দাঁড়িয়েছে, খুব স্বাভাবিকভাবেই তাদের সাথে, আমার প্রতিবেশীর সাথে আমার ভালো সম্পর্ক থাকবেই। আর পাশাপাশি চীনের সাথে আমাদের সম্পর্ক, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক, সবার সাথে সম্পর্ক। আরেকটা যেটা বললেন যে ডোনাল্ড লু যেখানে আসছেন, আমরা গত বছর দেখেছি যে ওনারা এই জনগণের ম্যান্ডেটের কথা বলে, জনগণের রায়ের কথা বলে। জনগণের সাথে ওনাদের কি সম্পর্ক আদৌ আছে কিনা এটার কোনো প্রমাণ নাই, কারণ ওনারা নির্বাচনেই আসেন না। আর এই রাতে যে ঠিক হয়েছে বললেন, এইবার তো ব্যালটে গিয়েছে সকালবেলায়, তো রাত্রেবেলায় কেমন করে ভোট ঠিক হলো? আর ডোনাল্ড লু আসছেন, সরকারের সাথে কি কথা বলবেন তারা বলবেন, কিন্তু আমরা বলি যে যেটা ওনারা বলছেন যে একটা গণতন্ত্রের যদি হুমকি স্বরূপ থাকে, দেশে যদি এটা না থাকে, তাহলে তো খুব স্বাভাবিকভাবে তাদের অনেক প্রশ্ন থাকে। এই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ফিলিস্তিনে যখন ধ্বংসাবশেষ হয়ে যাচ্ছে, শত সহস্র ফিলিস্তিনিদেরকে মেরে দিচ্ছে, কই সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আমরা দেখছি না। আমরা দেখছি তারা সেই ইহুদি ইসরায়েলের পাশেই আছে। আমরা যখন দেখি যে এই ফিলিস্তিনিতে এই হত্যাকাণ্ডের জন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের নাম করা সব বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যখন নেমেছে, তাদেরকে কিভাবে পুলিশ পিটিয়ে মাঠের থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে এবং বর্বরচিত তাদের উপরে হামলা করছে। এই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যারা তার নিজের দেশে এই কাজ করছে, তারা আমার দেশের গণতন্ত্র তার বোঝার তো কিছু নাই। যেখানে ফিলিস্তিনিতে হাজার হাজার মানুষ মরছে, সেখানে সে কথা বলে না, আমার এখানে কথা বলে। আমার এখানে কথা বলে হচ্ছে বিশ্ব কয়েকজন মোড়ল, তারা বড় মোড়ল, খুব চায় বাংলাদেশ থেকে কতটুকু আমি নিতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, কারো কাছে মাথা নত করবে না। সেই চাপ তারা অনেক চেষ্টা করেছিল গতবার, চাপ দিয়ে কোনো কিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথা নত করতে পারে নাই। সুতরাং তারা যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে এখানে আসে, অবশ্যই বাংলাদেশ সরকার তাদের সাথে সেই বন্ধুত্ব
নিশ্চয়ই তারা বন্ধুত্ব চায়, আমরা চাই সবার সাথে মানে বন্ধুত্ব। কি আমেরিকাকে ব্যবসা বাণিজ্য দিয়ে দিচ্ছেন কিছু না আপনারা? না, আমলে ব্যবসা বাণিজ্য দেওয়ার প্রশ্ন না। Negotiate কথা বিষয়টা হচ্ছে হলো তারা যেরকম, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে 2001 সালে, কেন? কারণ গ্যাস তারা চেয়েছিল, ঠিক তেমনি এখন তাদের নতুন কোনো নেগোশিয়েট হচ্ছে কিনা? তাদের শুধু তারা এই জিও পলিটিক্সে আপনারা জানেন যে এখানে তারা কি চায়, তাদের চাওয়া পাওয়ার বিষয়ে যদি এই সরকার তাদের সাথে একমত হয়ে যেত, তাহলে তারা ভুলেও বিরোধী দল কেন, গণতন্ত্র, কতজন মারলাম কি করলাম কোনো দিকে তাকাতো না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার সব দেশই তার ইচ্ছা। এখন ডোনাল্ড যে আসছে, জি। সে প্রেক্ষাপটে তাদের সাথে কি এই ধরনের কোনো বাণিজ্যিক কোনো সমীকরণ হচ্ছে কিনা? না, বাণিজ্যিক সমীকরণ তো অবশ্যই হতেই পারে। মানে সেই সমীকরণটা এরকম কিনা যে আমেরিকার কোনো চাহিদা পূরণ বা আমেরিকার কোনো তুষ্টি প্রাপ্তির জন্য কোনো তাদের তুষ্টি প্রাপ্তি তাদের ছিল এককভাবে তারা কিভাবে বাংলাদেশের কাছ থেকে সব নিতে পারে, সেই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী কোনো সময় সেটাতে এখন রাজি হননি, এখনো সেটা রাজি হবেন না। তবে একটা বিশ্ব বাণিজ্যের প্রশ্ন আসবে যদি কোনোটা দেখা যায় যে হ্যাঁ এই কোনো একটা বাণিজ্যের বিষয়ে তাদের কাছ থেকে বেটার অফার আসলো, অন্য জায়গার থেকে বেটার অফার আসছে, সেটা বাংলাদেশের সাথে সে নেগোসিয়েট হতে পারে, টেন্ডার হয়, অনেক কিছু হয়, এখানে তেল গ্যাসের ব্যাপার আছে, সব জায়গাতে থাকতে হয়। তার কারণ বিদেশি আমেরিকান কোম্পানির এখানে কাজ করছে না, করতেই পারে। এবং তারা যদি আরও নতুন প্রপোজাল নিয়ে আসে এবং যদি বাংলাদেশ মনে করে সরকার যে হ্যাঁ এটা একটা ভালো প্রপোজাল এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে কম্পিটিটিভ তারা অফার দিয়েছে, সেই জায়গাতে বাংলাদেশ তার সাথে তাদের সেইটা গ্রহণ করতেই পারে। সুতরাং এইখানে যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চোখ রাঙিয়ে, এত ছোট একটা দেশ হলো মাননীয় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে তিনি শেখ মুজিবের মেয়ে এবং বঙ্গবন্ধুর মেয়ে। তারাও বুঝতে পেরেছে যে তার সাথে ওই করে পারবে না, কারণ গত বছর মানে চেষ্টা করেছে। একাই সব করতে হচ্ছে নাকি আপনাদের দ্বারা অন্য নেতাদের? না না, একা না। আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছি, কারণ তিনি হচ্ছেন দলের সভানেত্রী, তিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে স্টিয়ারিং এ বসা আছেন তিনি। আরো অনেক নেতারা তো গাড়ির সিটের মধ্যে আছেন, কিন্তু যখনই বলবো আমি যে স্টিয়ারিং আছে তার কথাই আমি বলবো, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছি। ডোনাল্ড লু আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এক এক জায়গায় তার এক এক ধরনের ভূমিকা। বিদেশে আপনার ফিলিস্তিনিতে কী অবস্থা, সেখানে তার বাংলাদেশে গণতন্ত্রের ব্যাপারে সে সাংঘাতিকভাবে এইখানে তারা গত এক বছর ধরে আমরা দেখেছি যে তাদের এই বিরোধী দল যারা আছে তাদেরকে কিভাবে সহযোগিতা করে, কিভাবে আপনার চাপ সৃষ্টি করে নির্বাচনে তাদেরকে সহযোগিতা করা যায়, সব ধরনের চেষ্টা করেছে। এবং বিরোধী দলকেও আমরা তখন দেখেছি যে বিরোধী দল মনে হলো জনগণের কথা বলে, কিন্তু জনগণের দিকে কিন্তু বিরোধী দল তাকিয়েছিল না। বিরোধী দল কিন্তু পশ্চিম দিকেই তাকিয়েছিল, যে আমরা জানি সূর্য পূর্ব দিকে উঠে, কিন্তু ওনারা কিন্তু পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দিকেই তাকিয়েছিলেন এবং সবসময় সেদিকেই সচেষ্ট ছিলেন। যে আপনারা কোন দিকে তাকিয়েছিলেন? আমরা জনগণের উপর ভিত্তি করে কিন্তু এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই আওয়ামী লীগ গণতন্ত্রের কিন্তু মিস্টার অভিযোগ করলো যে আপনারা একটা বিশেষ রাষ্ট্রের দিকে, প্রতিবেশী রাষ্ট্রের দিকে তাকিয়েছেন। এই যে যেটা বললাম, প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকাটাই তো স্বাভাবিক। আমার সাথে কেন খারাপ সম্পর্ক থাকবে? আর সবচেয়ে বড় কথা হলো এই প্রতিবেশী দেশটাই যখন ৭১-এ আমাকে জায়গা দিয়েছিল কে? এই প্রতিবেশী রাষ্ট্রে আমার লক্ষ লক্ষ শরণার্থী তারা ছিল। তারাই কি আপনাদেরকে পুরোপুরিভাবে পেট্রোনাইজ করেছে? পেট্রোনাইজ করাটা হলো তাদের সাথে আমাদের অত্যন্ত ভালো চমৎকার একটা সম্পর্ক আছে। কেন সেই চমৎকার সম্পর্ক? কারণ যখন বিএনপি এখানে ক্ষমতায় ছিলেন তখন পাকিস্তানের আইএসআই এর সব ক্যাম্প কিন্তু এখান থেকেই তারা ইনসার্জেন্সি করার জন্য ভারতের বিভিন্ন জায়গায় ওই 7 সিস্টার, আসাম, সব দিক থেকে তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করেছে। এবং যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এই বাংলাদেশ থেকে আইএসের কোনো ক্যাম্প বা আইএসের অস্তিত্ব বাংলাদেশে নাই। তার মানে কি? তার মানে আমরা ভারতকে সেই সহযোগিতাটা করেছি না? আমাদের জন বিপদ ছিল, আমরা ৭১-এর যুদ্ধের সময় আমাদের পাশে যেরকম দাঁড়িয়েছে, ভারত আওয়ামী লীগের অত্যন্ত আস্থাভাজন হয়েছে এইসব কারণের জন্য, খুব স্বাভাবিকভাবে। কারণ আমরা তাদের কাছে রেসিপ্রোকাল হবে, আমরা তাদের জন্য করেছি, যাতে তাদের দেশে আমার দেশের জমি ব্যবহার করে। 7 সিস্টারকে ডিস্টার্ব করার জন্য এই যে 7টা অস্ত্র, আপনারা 10টা, আপনারা জানেন সবকিছু, হ্যাঁ, যেটি বলছেন। এবং সেই কারণে এখন ভারত এবং আওয়ামী লীগ খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের মধ্যে আছে, খুব স্বাভাবিক। হ্যাঁ, এবং আমরা এই ঘনিষ্ঠ বন্ধুত্ব যাতে আরো শক্তিশালী হয়, আরো সুন্দর হয়, সেটাই আমরা চাই। শুধু ভারত নয়, আমরা চাই সবার সাথে ভালো সম্পর্ক। সেটা কি আওয়ামী লীগের সাথে হওয়া উচিত না জনগণের সাথে হওয়া উচিত? না, এটা হলো যে সরকারের সাথে হবে। সরকার আওয়ামী লীগ সরকার, জনগণের সাথে তো
তাদের সরকার এসে সরাসরি আমার জনগণের সাথে তার কোনো যোগাযোগ থাকার কোনো কারণ নাই। সেই সরকারের সাথে এই সরকারের যোগাযোগ থাকবে। ওই সরকার হওয়ার অর্থ জনগণের সাথে রাইট। জি জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যদি সময় থেকে আবার আসবো, অনেক অভিযোগ, এবং নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে এই যে 10টা কষ্টের কথা বলা হচ্ছে, 7 সিস্টারকে একটা অস্থিতিশীল করবার একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, আইএস এর ক্যাম্প বাংলাদেশে অনেকগুলি তৈরি হয়েছিল যেগুলি ভারতকে ডিস্টার্ব করবার জন্য, এবং সেই কারণের জন্যই কিন্তু আপনি যে অভিযোগটা তুললেন যে ভারত মনে করে যে বাংলাদেশের মধ্যপ্রতিম রাষ্ট্র হিসেবে আওয়ামী লীগ তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং আপনি যে অভিযোগটা তুললেন সে কারণে তো এটা হতেই পারে যে একটা সময় বিএনপির আমলে নানা রকমভাবে অপতৎপরতার একটা প্রচেষ্টা ছিল। সে বিষয়ে আপনার বিশ্লেষণ কি? না, এগুলি ভিত্তিহীন কথা, একেবারে ভিত্তিহীন। এবং ভারতের ওই যে বললাম সস্তা রাজনীতি করে আনুকূল্য পাওয়ার জন্য আওয়ামী প্রোপাগান্ডা, এগুলি 10টা অস্ত্র তো বিএনপি উদ্ধার করেছিল, ধরেছিল। বিএনপি সরকারের থেকে সেটা তো 10টা অস্ত্র কার আমলে গ্রেপ্তার হলো, কারা ধরলো? বিএনপি ধরেছে নিশ্চয়ই। তাহলে বিএনপির কোনো অভিসন্ধিতা থাকার কোনো সুযোগ নেই, তাহলে তো 10টা অস্ত্র ধরা পড়ে না। ওনার কথার মধ্যে বোঝা গিয়েছে যে ওনাদের ভারত প্রীতি এবং ভারতের আনুকূল্য দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোন পর্যায়ে পৌঁছিয়েছে। ভারতের সাথে একটা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হওয়া উচিত, এবং ভারতের সাথে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক হওয়া উচিত। দলের সাথেও হয়, সেটুকু মানা যাবে, থাকতেই পারে আওয়ামী লীগের প্রতি একটা ভারতের বিশেষ দুর্বলতা থাকতেই পারে। কিন্তু তার মানে কি এই যে জনস্বার্থ বিসর্জন দিয়ে এবং জনগণের ভোট ছাড়া আরেকটি রাষ্ট্রের তাবেদারি করে নিজের দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে এবং ভারতকে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে? সেটাই বলছি যে আওয়ামী লীগের বক্তব্যের মধ্যেই রয়েছে যে বাংলাদেশের জনগণের উপর তারা নির্ভর করে না, একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের আনুকূল্যের উপর নির্ভর করে, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। এটা জনগণের সরকার না, একটা বিশেষ রাষ্ট্রের আনুকূল্য প্রাপ্ত সরকার। তো আমাদের কথাই তো ওনাদের বক্তব্যের মধ্যে প্রমাণিত হয়েছে। আমাদের কোনো অভিযোগ না, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য বলছি। এবং ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন পাশে, তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে স্পষ্ট যে এই সরকারটি ভারতের আনুকূল্যের সরকার, বাংলাদেশের জনগণের সরকার না। দ্বিতীয়ত কথাটা হচ্ছে সংকট আছে, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, সেটা কিভাবে হবে? সেটা হওয়া উচিত সাম্যের ভিত্তিতে, পরস্পরের স্বার্থের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে। আমরাও ভারতের সাথে সম্পর্ক চাই, কিন্তু সেখানে আমরা কিন্তু বদ্ধপরিকর যে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা ভারতের আনুকূল্য চাই না। এবং বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার হরণ করে কোনো দলকে যদি ভারত সমর্থন করে তাহলে সেটা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী হয়, গণতন্ত্রের বিরোধী হয়। সেই জায়গা থেকে ভারতের ভূমিকা যেটা ছিল বিগত জাতীয় নির্বাচনে, সে বিষয়ে বাংলাদেশের জনগণের আপত্তি রয়েছে, অভিযোগ রয়েছে। আর অধিকাংশ জনগণের আপত্তি আর অভিযোগ যেখানে থাকে, বিএনপি সেই অভিযোগ এবং আপত্তিকে আমলে নেয়। বাংলাদেশের গণতন্ত্রর ভিত্তিতে, জনরায়ের ভিত্তিতে সরকার হবে, নিশ্চয়ই আপনি চান। সেখানে ঘাটতি আছে কিনা এবং আওয়ামী লীগ সেটা দখল করে নিয়েছে কিনা। কিন্তু মিস্টার রবিউল, একটা কথা আছে, সেটা একবার বলা হয়েছিল যে বাংলাদেশে আর কোনো আজানের ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে। ফেনী নদীর পানি নিয়ে নানা রকম বিশ্লেষণ ছিল, এবং যেটা বলা হচ্ছিল, আপনারা কিছুদিন আগে দেখলাম যে ভারতের পণ্য বর্জন করলেন। আমি জানি না এই পণ্য বর্জন করে সবসময় বলে কি অর্জন হয়েছে। এই যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আপনারা সুসম্পর্ক কেন তৈরি করতে পারছিলেন না? আপনারা বলছেন সম্যের ভিত্তিতে, একটা সম অধিকারের ভিত্তিতে। সম অধিকারের ঘাটতি কোথায় ছিল? ফেনী নদী পানি আসছে, এখনো ভারত একতরফাভাবে তুলে নিচ্ছে, আপনি খবর নেবেন। ফারাক্কা চুক্তি হলো, পানি আসছে 40,000। ভারতের যে যখন তাদের উল্লেখ করে বলা হলো যে বাংলাদেশে উলুধ্বনি শোনা যাবে, মসজিদে আজান শোনা যাবে না, সেটি কেন বলা হচ্ছিল না? সেটি কথা বিএনপি কখনো বলেনি। হ্যাঁ, এটা তো ঠিক আছে যে বাংলাদেশে যে উপর ভারতের যে কর্তৃত্ব দিন দিন প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তো স্বাধীন দেশ হিসেবে কাম্য নয়। ভারত আমাদের স্বাধীনতার সময় সহযোগিতা করেছে, বন্দিপ্রতিম রাষ্ট্র। আমি তো আপনাকে বললাম যে সমান অধিকারের ভিত্তিতে সম্পর্ক চাই। বিএনপি বার্গেনিং করেছে, বিএনপি বাংলাদেশ স্বার্থ বিসর্জন দেয়নি। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী তো নিজেই বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি তা কখনো তারা ভুলতে পারবে না। সেটাও তো আমরা জানতে চাই, কি দিয়েছেন? সবই দিয়েছেন। তো শুধুমাত্র মানচিত্রটা ছাড়া আর কিছু আছে নাকি? নেই তো। তো এইটা দিয়ে তো আর বিএনপি সম্পর্ক চায়নি। বিএনপি ভারতের সাথে বার্গেনিং করেছে, আমি আবারও বলছি, দেশের সাথে, দেশের জনগণের স্বার্থে। এখনো ভারতের সাথে বিএনপি সম্পর্ক চায়, সেটা হতে হবে সাম্যের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। ঠিক আছে? পার্শ্ববর্তী বড় দেশ, বন্ধুপ্রতিম দেশ, তার মানে তার আদেশ নির্দেশ এবং তার মতো করে বাংলাদেশের জনগণ চলবে, রাষ্ট্র চলবে। সেই জন্য তো বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ তো পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে কি কারণে? নিশ্চয়ই
আমাদের বৈষম্য ছিল, এই যে- কিন্তু এই যে- সেই স্বাধীন হয়ে কি আরেকটি পার্শ্ববর্তী রাষ্ট্রে কিন্তু মিস্টার দাবিদারি করার জন্য এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে? মিসপারসেপশন যে আজানের ধ্বনি শোনা যাবে না, আমি তো প্রতিদিন ভোরে ঘুম ভাঙা আজানের ধ্বনি শুনি। না, আপনার মাথায় এটা ঢুকলো কি করে? কে না, এটা বলেছে এটা আজানের এটা- ধ্বনি এটা- শোনা যাবে এটা না? এটা একটা সময় বলা হচ্ছিল কে যদি- বলেছিল? আপনি আমাকে বলেন তো কে না, এটা বলেছিল? এটা 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 বিএনপি বা এই সমমনার লোকেরা কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন করেছে। না, কখনোই তা বিএনপি জায়গা থেকে এটা বলেন। আপনি বলেন কে বলেছে? বিএনপি সবসময় ভারতের সাথে সম্পর্ক ছিল না, বিএনপির খুবই ভালো সম্পর্ক ছিল। নষ্ট হলো কেন? নষ্ট হয়নি। এখনো ভারত আওয়ামী লীগকে, ওই যে বললাম, বিশেষ সুবিধা পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, আচ্ছা। যেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। আওয়ামী লীগ সেটা দিয়েছে, দিয়ে কনভেন্স করে গণতন্ত্র হত্যার বাংলাদেশের যেটা হয়েছে তার সহযোগী হয়েছে ভারত। নিশ্চয়ই ভারতের লস হয়েছে। বাংলাদেশের মানুষ তো ভারতের এই নীতি বাংলাদেশে দেখতে চায় না। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে গিয়ে ভারত বাংলাদেশের নীতিতে যে অবস্থান নিয়েছে সেটা গণতন্ত্র বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী। বাংলাদেশের সাথে তার সম্পর্ক নষ্ট হয়েছে, সম্পর্কটা অটুট হয়েছে আওয়ামী লীগের সাথে, একটা ক্ষমতাশীল রাজনৈতিক লোভী রাজনৈতিক গোষ্ঠীর সাথে। একেবারে শেষ করলাম, আমি দুটা প্রশ্নটাকে শেষ করবো, একেবারে 1 মিনিটে শেষ করতে হবে। যেটি অভিযোগ করলো সেটা কিন্তু আমরা দেখেছি যে আমাদের ট্রানশিপমেন্ট যেটি দেওয়া হলো এবং সেখানে যে ধরনের চুক্তি হলো সেই চুক্তিতে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের চাইতে যাদেরকে এই সুবিধা দেওয়া হলো 7 সিস্টারে যাওয়ার জন্য, সেই সুবিধা কিন্তু ভারতকে বেশি দেওয়া বলে অভিযোগ করছেন। আপনি কীভাবে দেখেন, যেটা উনি বারবার বলার চেষ্টা করছেন, যে কোনো সমঝোতা বন্ধুত্ব হতে হবে সম অধিকারের ভিত্তিতে, কিন্তু অধিকার বঞ্চিত হচ্ছে বলে বাংলাদেশের জনগণ মনে করে কিনা, আপনি কি দেখেন? আমি তো মনে করি না যে ভারতের সাথে সমতার ভিত্তিতেই সমস্ত কিছু হচ্ছে, এবং তারা আমাদের পোর্ট ব্যবহার করবে, আমরা সেই পোর্টের থেকে আমরাও তো রেভিনিউ পাচ্ছি, এবং তারা 7 সিস্টারে আমার এখান থেকে গেলে তাদের জন্য সুবিধা, সেই সুবিধাটা আমরা দিব, কারণ সে আমার পার্শ্ববর্তী দেশ। আমিও তো ভারতের মার্কেটের ভিতরে আমি আজকে ঢুকছি। ভারতে আজকে $90 বিলিয়ন ভারতের বাজার, সেই বাজারের মধ্যে আমরা ধীরে ধীরে ঢোকা শুরু করেছি, এবং আমরাও চাবো ধীরে ধীরে ভারতের বাজার যাতে আমরা একটা বড় অংশ যাতে বাংলাদেশ ওর ভিতরে ঢুকতে পারে, সেই সম্পর্কটা থাকবে। ওপেন মার্কেট ইকোনমিতে তারাও আমাদের এখানে চাবে তাদের বাজারে কতটুকু ঢুকতে পারে, আমরাও চাবো তাদের এখানে কীভাবে ঢুকবো। এবং আজকে যেটা দেখে যে ভারতীয় পণ্য বর্জন, আজকে যদি ভারত বলে যে বাংলাদেশে যা যায় সব বন্ধ করে দিলাম, আমার অর্থনীতি কোন জায়গায় দাঁড়াবে? সুতরাং এটা বুঝতে হবে যে অর্থনীতি ওপেন থাকবে, যে আমদানি করবে। আমি যদি মনে করি যে না, আমি ভারত না হয়ে চায়না না হলে সিঙ্গাপুর থেকে আমি আনলে আমার লাভ, আমি সেটাই তো আমি করব। সুতরাং এখানে কোনো বাধা দেওয়া বা বন্ধ করার কোনো কিছু থাকে। ওপেন মার্কেট ইকোনমিতে আপনার সমস্ত কিছুই থাকবে, মুক্ত অর্থনীতি। আমি যেখানে যেটা সস্তা মনে করব, আমার জন্য সুবিধা মনে করব, সেখান থেকে আমি সেই জিনিসটা আনবো। আর এই পণ্য বর্জন আর এই যে এইসব খেলা, এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার মধ্যে দিয়ে একটা কি পাশের দেশের সাথে আমি খামাখা আমার শত্রুতা বাড়ানোর একটা চেষ্টা। জি জি, একেবারে দারুণবাবু, ধন্যবাদ জানাচ্ছি। ভাই রবিউল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সময়ের অভাবে আর আপনাদের কথা শুনতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, দ্বিমত থাকবে কিন্তু সহমত থাকবার দরকার আছে। এবং ডোনাল্ড লু সাহেব আসছেন, দেখা যাক যে কি বার্তা নিয়ে আসছেন, কী ধরনের সুবিধা অসুবিধা নিয়ে আমরা তার কাছ থেকে হয়তো পরবর্তীতে শুনতে পাবো। তবে একটা বিষয় সেটি বারবার বলার চেষ্টা করি, দেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের দুজনের মধ্যে একটা ঐক্যের প্রয়োজন, রাজনৈতিক ঐক্যের প্রয়োজন, সমঝোতা প্রয়োজন, এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের স্বার্থের জন্য অনেক প্রশ্নে কিন্তু সকলের একমত হওয়া দরকার। সেই অবস্থান থেকে আমরা মনে করি দুই দল একসাথে হাত বাড়িয়ে দেশের জন্য কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের আয়োজন ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।